ফেব্রুয়ারি 2024 অনুষ্ঠিত হয়ে গেল প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ। এটা দ্বিতীয় ধাপ ছিল। তো তার সম্পূর্ণ ইংরেজি অংশ আমরা সমাধান করতে যাচ্ছি। অবশ্যই আমরা বুঝে বুঝে সলভ করব, শুধু মুখস্থ আমরা করব না। আমরা বলছে মেনি শব্দের সিনোনিম কোনটি? তো মেনি মানে অনেক বেশি, মেনি মানে অনেক বেশি, বেশি থাকা, প্রচুর পরিমাণে থাকা। তাহলে এখানে প্রথম অপশন আছে অল দ্য অ্যান্সার্স, সবগুলাই হবে কিনা। তো আমরা দেখি সবগুলো হয় কিনা। এখানে বলছে সেভারেল, সেভারেল মানে হচ্ছে দুইয়ের অধিক, অবশ্যই একাধিক আর কি। এখন সেটা হতে পারে 2টা 3টা 5টা 7টা, কাছাকাছি। তবে মেনি শব্দের পুরোপুরি সিনোনিম আসলে হয় না। নিউমেরাস, নিউমেরাস মানে বহু সংখ্যক, প্রচুর পরিমাণ। আবার অ্যানোরমাস, অ্যানোরমাসও কিন্তু বহু সংখ্যক বা প্রচুর পরিমাণ। তাহলে আমি কোনটা দেবো, নিউমেরাস দেবো না অ্যানোরমাস দেবো? যেহেতু দুটাই অ্যান্সার, তার মানে সেভারেল হলো মেনির কাছাকাছি যেহেতু, তাহলে অল অফ দ্য অ্যান্সার্স এটাই হবে রাইট সিলেকশন। 2 নম্বরে ছিল পেন থ্রু দ্য লাইন, এটার বঙ্গ অনুবাদ করা। তো পেন থ্রু দ্য লাইন, এই পেন থ্রু দ্য লাইন এটা আসলে নিবন্ধন সহ প্রাইমারিতে বিভিন্ন জায়গায় আমি সলভ করেছি, কাজেই আপনারা কিন্তু মনোযোগ দিয়ে এটা কিন্তু শিখে রাখবেন। পেন থ্রু দ্য লাইন হচ্ছে খুব কমন। পেন থ্রু দ্য লাইন, পেন থ্রু দ্য লাইন মানে হচ্ছে লাইন কেটে দেওয়া। পেন থ্রু মানে হচ্ছে কেটে দেওয়া। এই কেটে দেওয়া মানে কিন্তু দাবটি ছুরি দিয়ে কাটা না। এটা মানে হচ্ছে যেমন এই যে আমি কলম দিয়ে যদি এভাবে উপরে দাগ কাটি, এই কেটে দেওয়া। তো পেন থ্রু দ্য লাইন মানে লাইনটি কেটে দাও। এটা অ্যান্সার হবে যে এই নাম্বারটা। আর অনেক সময় আসে পেন থ্রু দ্য ওয়ার্ড, তাহলে শব্দটি কেটে দাও। অথবা পেন থ্রু দ্য সেন্টেন্স, বাক্যটি কেটে দাও। 3 নম্বরে ছিল থ্যাংক ইউ ভেরি মাচ। এই বাক্যে ভেরি শব্দটা আসলে কী হবে, কোন পার্টস অফ স্পিচ হবে? তো দেখেন ভেরি কিন্তু 90% ক্ষেত্রে আমরা দেখি এটা কিন্তু অ্যাডভার্বই হয়, কাজেই অন্য কিছু চিন্তা করার দরকার নেই। আর তাছাড়াও আমরা যদি এভাবে কল্পনা করি, দেখেন যে ভেরি, যদি বলি ভেরি গুড, ভেরি গুড, এটা কেন লিখলাম? কারণ হচ্ছে এই গুডটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে ভেরি দিয়ে মডিফাই করা যায়। গুড মানে ভালো, আর ভেরি গুড মানে অনেক ভালো। তার মানে কেমন ভালো সেটাকে আমরা কিন্তু এই ওয়ার্ডটাকে মডিফাই করতে পারতেছি ভেরি দিয়ে। আবার একইভাবে আমি যদি বলি যে ভেরি কুইকলি, QUICKLY, ভেরি কুইকলি, ভেরি কুইকলি মানে খুবই দ্রুততার সাথে। যে সমস্ত শব্দের শেষে এলয় যুক্ত থাকে সেগুলো কিন্তু সাধারণত অ্যাডভার্ব হয়। আবার তাহলে এই ভেরি আমরা জানি যে এটাও অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। তো সেক্ষেত্রে ভেরিটা কিন্তু আসলে অ্যাডভার্ব না হয়ে অন্য কোনো উপায় নাই। আপনি যদি মাছ, মাছ যদি মনে করেন অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে, সুতরাং এটা অ্যাডভার্ব হবে। আবার মাছ যদি, মাছ যেহেতু ডিটারমিনার, মাছ মানে বোঝায় যে অনেক, যেমন মাছ, মেনি, মোর, এগুলো দ্বারা পরিমাণে বেশি বোঝায়। তো সেক্ষেত্রে আমরা জানি যে অ্যাডজেক্টিভ হচ্ছে সংখ্যা, দোষ, গুণ, সংখ্যা, পরিমাপ। তো সেই হিসাবে আপনি অ্যাডজেক্টিভ মনে করতে পারেন। তাহলে এটা যদি অ্যাডজেক্টিভ হয়, যেমন এই যে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগের শব্দ থাকে অ্যাডভার্ব, তাহলে এখানে যদি অ্যাডজেক্টিভ মনে করেন তাহলে এটা হলো অ্যাডভার্ব। আর তাছাড়াও যদি মাছ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়, যদি আপনি অ্যাডভার্ব মনে করেন, যেমন অ্যাডভার্বকেও অ্যাডভার্ব দ্বারা মডিফাই করা হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু যে কোনোভাবেই অ্যাডভার্ব হবে। আর তাছাড়া ভেরি তো নাউন হওয়ার প্রশ্নই ওঠে না, প্রোনাউন হওয়ার প্রশ্নই ওঠে না, আর অ্যাডজেক্টিভও কিন্তু এখানে নয়। 4 নাম্বার এসেছিল কোন গ্রন্থটি উইলিয়াম ব্লেকের লেখা। উইলিয়াম ব্লেক কিন্তু একজন সাহিত্যিক ছিলেন, একই সাথে আর্টিস্ট ছিলেন। উইলিয়াম ব্লেকের কোনটা হতে পারে? অল দ্য অ্যান্সার্স সবগুলোই কি? দ্য ট্রাভেলার, দ্য স্কুল বাই, দ্য ডেফোডিলস। এখানে দেখেন দ্য ডেফোডিলস যদি হয়, দ্য ডেফোডিলস কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কিন্তু বিখ্যাত একটা কবিতা, কাজেই এটা তো উইলিয়াম ব্লেকের না, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা অ্যান্সারে আসবে না। একই সাথে কিন্তু তাহলে অল দ্য অ্যান্সার্স এটাও তাহলে আসবে না, যেহেতু এটা উইলিয়াম ব্লেকের না। এখন এ ট্রাভেলার অথবা দ্য স্কুল বয়, এটা দ্য স্কুল বয় হলো উইলিয়াম ব্লেকের রচিত গ্রন্থ। প্রেস মানে কি বলেন তো? প্রেস মানে হচ্ছে প্রশংসা করা। তো তার বিপরীত কি? নিন্দা করা, তো সমালোচনা করা, এইগুলো হবে। তো অল অফ দ্য অ্যান্সার্স, যে সবগুলোই হবে অ্যান্সার। আগে আমরা দেখি যে প্রেইসের বিপরীত কোনটা আসে। অ্যান্টোনিম কিন্তু খেয়াল রাখবেন, রিবুক, বকাবাদ্য করা। অবশ্যই প্রেইস মানে একজনের প্রশংসা করা, আর উল্টা হচ্ছে রিবুক, তাহলে এটাই হবে অ্যান্সার। তবে তার আগে আমাকে দেখতে হবে রেপ্রিম্যান্ড। এখন ধরেন আমি রেপ্রিম্যান্ড অর্থ জানি না, তাহলে আমি পরেরটা দেখি স্কল্ড, স্কল্ড মানে বকা দেওয়া। তাহলে অ্যান্টোনিম কোনটা হবে? কোথায় প্রশংসা করা আর কোথায় বকা দেওয়া? তাহলে কি আপনি ডি দিবেন নাকি আর এই বি দিবেন? কোনটা দিবেন? আসলে রেপ্রিম্যান্ড অর্থ হচ্ছে তিরস্কার করা বা বকাবাদ্য করা, সমালোচনা করা। তাহলে এই সবগুলাই কিন্তু আসলে অ্যান্টোনিম। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যান্সার হবে এ, হুইচ ওয়ান অফ দ্য ইনকারেক্ট সেন্টেন্স। এখানে দেখেন ফেস সাম ওয়াটার ফর মি, এখানে ফেস মানে কি? এটা কিন্তু হতে পারতো ব্রিং সাম ওয়াটার ফর মি, সেটাও কিন্তু হতে পারতো। ফেস এবং ব্রিংয়ের ভিতর পার্থক্য কি? ফেস মানে হলো ধরেন আপনার সামনের একজন লোক দাঁড়িয়ে আছে, তাকে বললেন তুমি গিয়ে তারপর পানি নিয়ে আসো, তখন আমরা ফেচ বলি। ফেচ মানে যাও তারপর নিয়ে আসো। আর ব্রিং মানে ধরেন আপনার সেই লোকটা আগে থেকেই দূরে ছিল, তাকে বললেন আসার সময় 1 গ্লাস পানি নিয়ে আসো বা কিছু পানি নিয়ে আসো।
তো ফেস আর ব্রিংয়ের এই হলো পার্থক্য। তো তাতে কোনো সমস্যা নেই। এখন সাম ওয়াটার আছে, সাম আপনার মনে হতে পারে যে সাম ওয়াটার হয়তো হয় না, হয়, সাম ওয়াটারও হতে পারে, আবার সাম বুকসও হতে পারে। তার মানে সাম আমাদের কিন্তু কাউন্টেবল নাউনের ক্ষেত্রেও ব্যবহার হয়, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার হয়। তাহলে ফেস সাম ওয়াটার ফর মি, এটাও কিন্তু আসলে সঠিক বাক্য। আবার দেখি উই আর ইউনাইটেড, উইয়ের পর আরই বসে, এবং ইউনাইটেড মানে হলো এক থাকা, একত্রিত থাকা, মিলে থাকা। তাহলে এটাও কিন্তু সঠিক বাক্য হিসাবে আছে। এরপর আমরা সি নাম্বারটি একটু পরে আলোচনা করতেছি, ডি নাম্বারটা আলোচনা করি। হি অ্যান্সার্ড মাই কোশ্চেন্স। তো অ্যান্সার্ড মাই কোশ্চেন্স হতেই পারে, অ্যান্সার্ড ভার্ব হিসেবে বসছে, মাই কোশ্চেন্স এটাও সঠিক বাক্য। তাহলে এখানে কিন্তু ইনকারেক্ট হবে এই যে এইটা সি নাম্বারটা। এখন ইনকারেক্ট কেন? কারণ হচ্ছে যে রিস্টের পর সাধারণত প্রিপোজিশন বসে না, আবার হোমের আগেও কিন্তু সাধারণত প্রিপোজিশন বসে না। যেমন ধরেন আমরা যদি বলি নো সোনার হ্যাট উই উই রিস্ট দ্য স্টেশন, দেখেন আমরা কিন্তু বললাম দ্য স্টেশন, কিন্তু তার আগে কিন্তু কোনো প্রিপোজিশন ব্যবহার করি নাই। বা আপনি মনে রাখতে পারেন হোমের আগে প্রিপোজিশন বসে না, সুতরাং এই বাক্যটা অ্যাড ব্যবহার করার কারণে এটা ইনকারেক্ট। সো আমাদের সি নাম্বারটা কিন্তু অপশন থেকে দিতে হবে। 7 নম্বরে একটা কোশ্চেন ছিল হোয়াট ইজ অ্যান এপিক। এপিক মানে কিন্তু মহাকাব্য, বিশাল বড় কবিতা। তো আমরা তাহলে এটা কিন্তু দেখেই বলতে পারি এ লং পোয়েম, এটা হবে রাইট অ্যান্সার। তাছাড়া শর্ট পোয়েম তো হবেই না। আর স্যাটিভের আসলে সাহিত্যিকে স্যাটায়ার হতে পারে যে ব্যঙ্গাত্মক, স্যাটিভের কোনো সাহিত্যিকে এই ধরনের কোনো অর্থ আমার জানা নেই। স্যাটিভ অর্থ সম্ভবত গাছ বা বৃক্ষরোপণ, বিশেষ প্রকৃতির গাছ, এরকম কিছু বোঝায়। যাই হোক, এটা নিয়ে আসলে বিস্তারিত বলার কিছু নাই। এপি কি হচ্ছে এ লং পোয়েম, এটাই হবে রাইট অ্যান্সার। ফেয়ার, এই ফেয়ার মেলা হতে পারতো যদি FAIR থাকতো, ব্লেস ফেয়ার। আবার এখানে দেখি সুষ্ঠু, এটাও কিন্তু FAIR, এই ফেয়ার মানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। আর ভয় দেখানো, এই ফেয়ার কিন্তু FEAR, এই ফেয়ার। তাহলে বাকি থাকে হলো ভাড়া, আমরা পড়ছি না বিল অফ ফেয়ার। বিল অফ ফেয়ার মানে হচ্ছে মূল্য সহ খাদ্যের তালিকা বা ভাড়া। তো এই ফেয়ার শব্দ অর্থে কিন্তু ভাড়া ব্যবহার করতে হবে। 9 নম্বরে বলছে আর্নেস্ট হেমিংওয়ে। আর্নেস্ট হেমিংওয়ে কিন্তু অনেক ইন্টারেস্টিং একজন সাহিত্যিক ছিলেন। কেন আমি ইন্টারেস্টিং বললাম? কারণ আর্নেস্ট হেমিংওয়ে উনি 1900 মেবি 52 সালের দিকে একটা বই লেখেন যে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এই বইটা অনেক বিখ্যাত হয় এবং এই বইয়ের জন্য 1954 সালে তিনি নোবেল পুরস্কার পায়। এছাড়াও উনি 1953 সালে পুলিৎজার অ্যাওয়ার্ড প্রাইজ কিন্তু জেতেন। অর্থাৎ তিনি তার লাইফে আসলে অনেক বেশি অনেক অর্জন ছিল তার লাইফে। কিন্তু মজার ব্যাপার হলো 1954 সালে যে ব্যক্তি নোবেল পাইলো, এত কিছু, এত সম্মান পাইলো, 1961 সালের দিকে নিজের মাথায় নিজে পিস্তল লাগিয়ে সে আত্মহত্যা করে। এই জন্য আর্নেস্ট হেমিংওয়ে কিন্তু আসলে আমি আগেই বলেছি যে মজার কি বলবো, যে ওনার সম্পর্কে পড়তে গেলে আপনার মজা বলা ঠিক হবে না, যে আপনি কৌতূহলী হবেন। তো উনি কিন্তু আসলে আমেরিকান একজন কি যে উপন্যাসিক ছিলেন বা সাহিত্যিক ছিলেন। উই আর হ্যাভিং এ ফ্রেন্ডলি ড্যাশ অ্যাবাউট ফুটবল। তো উই আর হ্যাভিং মানে আমরা করতেছিলাম এ ফ্রেন্ডলি কি, এ ফ্রেন্ডলি রিপোর্ট মানে কি, প্রতিবেদন। আমরা ফুটবল সম্পর্কে বন্ধুত্বপূর্ণভাবে প্রতিবেদন করতেছিলাম না, এটা আসলে যাচ্ছে না। গসিপ হতে পারে, গসিপ মানে খোশ গল্প করা। আর আমরা ফুটবল নিয়ে যে বন্ধুত্বপূর্ণভাবে আলোচনা করতেছিলাম, খোশ গল্প করতেছিলাম, এটা হতে পারে। এরপরে চ্যাট, চ্যাট মানে কি যে আমরা চ্যাট করি না, খোশ গল্প করা, মানে এইভাবে কি বলে হাসি তামাশা খোশ গল্প করা। তো সেরকম আমরা চ্যাট কিন্তু ব্যবহার করে থাকি। হুইসপেয়ার কিন্তু হবে না, হুইসপেয়ার হবে না কারণ কানে কানে কথা বলা। তো ফ্রেন্ডের সাথে ফুটবল নিয়ে তো একদম চুপি চুপি কানে কানে কথা মানে আলোচনার দরকার নাই। তো এই ডি নাম্বার কিন্তু অপশনে আসবে না। এখন দেখেন এই দুটোর ভিতর কোনটা সিলেক্ট করবেন। গুসিপ নর্মালি কিন্তু পরনিন্দা সম্পর্কে, অন্যের নিন্দা নিয়ে গল্প করে বেড়ানো, সেটা আমরা গুসিপ হিসেবে ব্যবহার করি। সেই ক্ষেত্রে এই চ্যাট এটাই হবে উপযুক্ত অ্যান্সার। 11 নম্বর মেটিকিউলাস শব্দের অর্থ বলা হয়েছে। মেটিকিউলাস মানে হচ্ছে যে পারফেকশনিস্ট যারা, খুঁতখুঁতে স্বভাবের, যে একটু ভুল হলেও যারা মেনে নেয় না, বা ভেরি মাচ কেয়ারফুল যারা, যে খুব যত্নশীল কোনো বিষয়ে। তো অস্পষ্ট তো হবেই না। দেখেন ম্যাট্রিক পাস থেকে মাধ্যমিক পাস, এটা কিন্তু আসলে হচ্ছে না। তারপরে হচ্ছে সামর্থ্যবান, এটাও হচ্ছে না। তবে যে যত্নবান, আমি আগেই বলেছি মেটিকিউলাস হচ্ছে ভেরি কেয়ারফুল, তো যত্নবান এটা হবে আমাদের রাইট অ্যান্সার। 12 নাম্বার কিন্তু আসছিল ওয়ার্ডস শব্দটির অ্যাডজেক্টিভের কোন ডিগ্রি। তো ডিগ্রি বের করতে বলছে। ডিগ্রি হইতে গেলে কিন্তু পজিটিভ হতে পারে, কম্পারেটিভ হতে পারে, সুপারলেটিভ হতে পারে, তাই না? সেটা তো অ্যাসারেটিভ, কিন্তু ডিগ্রি তো অ্যাসারেটিভ হয় না। অ্যাসারেটিভ হলো সেন্টেন্সের প্রকারভেদ, ডিগ্রির প্রকারভেদ না। কাজেই এটা অ্যান্সার হবে না, এটা 110% শিওর। যাক, এখন আমাদের ডিগ্রির ভিতর কোনটা হবে, পজিটিভ, কম্পারেটিভ নাকি সুপারলেটিভ? দেখেন ওয়ার্ডস শব্দটা আসছে কিন্তু ব্যাড থেকে, তারপরে ওয়ার্ডস, তারপর হচ্ছে ওর্স্ট এরকম। একইভাবে আমরা পড়ে আসছিলাম গুড, বেটার,
তারপর হচ্ছে আমরা পড়েছিলাম বেস্ট, এরকমটা পড়েছিলাম। তো এই যে এইগুলো হলো পজিটিভ পজিটিভ ডিগ্রি, আর যে সেকেন্ড যেগুলো সেগুলো হচ্ছে কম্পারেটিভ, আর এরপর এগুলো হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। কাজে এখানে ওয়ার্ডস আছে, ওয়ার্ডস হচ্ছে এটা কি হবে, কম্পারেটিভ ডিগ্রি হবে। অ্যাডজাসেন্ট মানে হচ্ছে সংলগ্ন, কাছাকাছি, পাশাপাশি, তো এটা নিকটবর্তী। আর এগুলো কোনোটার অর্থের সাথে মিনিমাম কাছাকাছি যায় না, তো এটা দেখেই আমরা পারবো এটা হচ্ছে নিকটবর্তী। 14 নাম্বার, এটা কিন্তু আসলে কন্ডিশন থেকে এসেছিল। আমরা জানি যে 3টা কন্ডিশন এই পরীক্ষাগুলো তো বারবার এসে থাকে, প্রায় প্রত্যেকটা পরীক্ষা থেকে কন্ডিশন থেকে প্রশ্ন আসে। কন্ডিশন, আমরা ফার্স্ট কন্ডিশন যদি ধরি যে ইফ যুক্ত, তার আগে দেখেন আমি যদি বলি একটা বাক্য লিখি যে ইফ ইউ হেল্প মি আই উইল হেল্প ইউ, বা আই শ্যাল হেল্প ইউ, এরকম হয়। এখন দেখেন আমি যদি লিখি ইফ ইউ হেল্পড মি, হেল্পড, এখানে পাস্ট লিখছি, তখন কি আমি উইল লিখতাম এখানে? আমরা জানি যে এখানে প্রেজেন্ট হলে এ পাশে ফিউচার হয়, কিন্তু এখানে যদি পাস্ট হয় তাহলে কি উইল হবে না? তখন আমরা শুধু কী ব্যবহার করবো, উইলের পরিবর্তে উড ব্যবহার করব। এখানে পাস্ট হলে এখানেও পাস্ট ব্যবহার করব, আর বাকি কোনো চেঞ্জ করা লাগবে না। অর্থাৎ ইফ ইউ হেল্পড মি আই উড হেল্প ইউ, এরকম হবে। একইভাবে এখানে যদি ইফ ইউ হেল্প মি এরকম যদি থাকতো এবং হ্যাড হেল্পড যদি থাকতো, হ্যাড হেল্পড, এটা হলো থার্ড কন্ডিশন, তাহলে আমরা এখানে কি করতাম, তখন আমরা উড হ্যাভ ব্যবহার করতাম। দেখেন আমি আবার বলতেছি যে এখানে যদি পারফেক্ট করেন এখানেও পারফেক্টের মতো করতে হবে, অর্থাৎ উড হ্যাভ আনতে হবে। কাজেই এটা হলো থার্ড কন্ডিশন। এটা কিন্তু থার্ড কন্ডিশন থেকে একটা কোশ্চেন এসেছিল, যেমন বলছে ইফ হি হ্যাড ট্রাইড, এজ এ ট্রাইড, ইফ হি হ্যাড ট্রাইড, যদি সে চেষ্টা করিয়া থাকিত, এরকম একটা বাক্য। এখন দেখেন ইফের পর সাবজেক্ট আছে, হ্যাড এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, তাহলে কিন্তু আমাদের উড হ্যাভ আসতে হবে আমাদের অ্যান্সারে, এরকম কিছু একটা হবে। এখন উড হ্যাভ হবে, এখানে কোন অপশনে উড হ্যাভ আছে? তার আগে দেখেন উড কিন্তু এখানে দেওয়াই আছে, তাহলে উডের পর হ্যাভ আসবে। উডের পর হ্যাভ এখানে কোথায় আছে? এই যে এটাতে, এই যে বি নাম্বারে এখানে উড দেওয়া ছিল আর কি, এই ডাকেই। তাহলে উড হ্যাভ, এবং উড হ্যাবের পর কী হয়, এই যে হ্যাভ বা হ্যাজের পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এখানে যে হ্যাভ দিয়েছিলাম এরপরে যদি কোনো ভার্ব আসতো সেটা কিন্তু পাস্ট পার্টিসিপল করা লাগতো। অর্থাৎ ইফ ইউ হ্যাড হেল্পড মি, এটা হয়তো আই উড হ্যাভ হেল্পড ইউ, এরকমটা হতো। আপনারা নিশ্চয়ই যারা জানেন তারা বিরক্ত হবেন না। দেখেন আমরা যদি একবার বুঝে পড়ি, পরবর্তীতে এই কন্ডিশন থেকে প্রত্যেকবারই প্রায় কোশ্চেন এসে থাকে। কাজেই একবার কনফিউশনটা দূর হলে কিন্তু পরবর্তীতে আমাদের কোনো টেনশন হবে না। তাহলে উডের পরে হ্যাভ বসবে এবং মূল ভার্ব, এখানে যদি অ্যাম ইজ আর এগুলো হচ্ছে ভার্ব, আর তার পাস্ট পার্টিসিপল হলো বিন, সুতরাং হ্যাভ বিন, এটা হবে রাইট অ্যান্সার। নাম্বার বাক্যে এখানে মাঝখানে কপিটা আছে, তো এটাকে নাউন হতে পারে, প্রশ্নই ওঠে না। নাউন বা প্রোনাউন এগুলো তো বাক্যের শুরুতে বা শেষে বসে অবজেক্ট হিসাবে, সাবজেক্ট হিসাবে বা অবজেক্ট হিসাবে। একইভাবে কপি, এটাকে অ্যাডজেক্টিভ, এটাকে দোষ গুণ সংখ্যা পরিমাপ, এগুলো বুঝাইছে না? তাও বোঝায় নাই। ভার্ব কোনটা হবে? অবশ্যই ভার্ব হবে, এত পেঁচালের কিছু নেই, এটা হবে ভার্ব। কীভাবে আরও সহজভাবে বোঝা যায় দেখেন, এটা হলো সাবজেক্ট, এটা সাবজেক্ট, আর এটুকু হলো ধরেন অবজেক্ট। তাহলে সাবজেক্ট, আমরা বাক্যের গঠন কীরকম হয়, সাবজেক্ট ভার্ব তারপরে হয় অবজেক্ট, তাহলে এটা কী হবে, ভার্ব। তাহলে কপি থেকে কপিড, তাহলে এটা অবশ্যই কী হবে, ভার্ব হবে। নিচের কোন গ্রন্থটি রচিত এইচ জি ওয়েলস, হারবার্ট জর্জ ওয়েল আর কি, ওনার কোনটা? তার আগে বলি, হারবার্ট জর্জ ওয়েলস উনি কিন্তু সায়েন্স ফিকশন লিখতেন, বৈজ্ঞানিক কল্পকাহিনী লিখতেন। এখন দেখেন ইনভিজিবল ম্যান মানে অদৃশ্য মানব, দ্য টাইম মেশিন, এগুলো তো সবই সায়েন্স ফিকশন। দ্য ফার্স্ট ম্যান অন দ্য মুন, এই সবগুলো বই আসলে উনি লিখেছেন এইচ জি ওয়েলস, সুতরাং এটা হবে অল দ্য অ্যাবভ। কোন বানানটি সঠিক এখানে? এখানে দেখেন আপনাদের কিন্তু একদম সবগুলোই কিন্তু সঠিক মনে হয়, এরকম মানুষ হলে মুশকিল। এখানে দেখতে হবে প্যান্ডুলাম না পেন্ডুলাম, এটা আগে শিওর হইতে হবে। অবশ্যই এটা কি হবে, পেন্ডুলাম, PEN হবে, কাজেই এটা কিন্তু অ্যান্সারে আসবে না, তারপরে এটা আসবে না। এখন এই দুটোর ভিতরে ম্যাক্সিমাম আমরা কিন্তু এইটা অ্যান্সার করব, পেন্ডুলাম, কিন্তু আসলে কিন্তু রাইট অ্যান্সার হলো এইটা, পেন্ডুলাম, দুইটা ইউ হবে। এই যে কাজে একটু কেয়ারফুলি কিন্তু আপনারা বন্ধুরা মনে রাখবেন যে বানানগুলা, আমার বিশ্বাস যে ম্যাক্সিমাম ছেলেমেয়ে কিন্তু এটা দাগিয়ে আসছে এবং ফলাফল নেগেটিভ মার্ক পাচ্ছে। তাহলে এই বানানগুলো, প্যাটার্নগুলো খেয়াল করবেন, ইউ এরকম, আর পেন হবে সামনে। নাম্বার ছিল ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এ বাক্যে ওয়াকিং, এই ওয়াকিং শব্দটা কি? এটা কিন্তু নর্মালি প্রশ্ন আসে জিরান নাকি পার্টিসিপল, অবশ্যই তাহলে ভার্ব এগুলো প্রশ্নই ওঠে না, নাউন। এখানে বোঝা যাচ্ছে জিরান থাকে অথবা পার্টিসিপল থাকে, বাট পার্টিসিপল দেয় নাই, তাহলে এটা কিন্তু জিরান হবে। তবে এটা আমি আলাদা একটা পেজ নিয়ে আমি জিরান এবং পার্টিসিপলের সমস্যাটা ভিডিওর শেষে আমি ব্যাখ্যা করে দিচ্ছি, যাতে করে পরবর্তীতে আর কখনো কোনো সমস্যা না হয়। যেমন এটি যদি জিরান থাকতো, আরেকটা অপশন যদি পার্টিসিপল দিত, তখন হয়তো অনেকেরই প্রবলেম হয়ে যেত। তো এটা নিয়ে আমি একটু পরে কথা বলছি, তার আগে আমি 19 এবং 20 নাম্বার সলভ করে আসি। 19 নাম্বার আসছে পার্সোনাল মানে আমি ভেবেছিলাম যে ব্যক্তিগত, কিন্তু পার্সোনাল মানে ব্যক্তিগত, তো এটা তো পার্সোনেল আছে, কিন্তু খেয়াল রাখতে হবে। তো আবার ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত, এটা কোনোটাই হবে না। পার্সোনাল এটা আসলে বোঝাবে যে কোনো একটা অফিসে যখন কর্মীরা কাজ করে, একাধিক কর্মী,
তাদেরকে একত্রে আমরা পার্সোনাল বলে থাকি, বিশেষ করে আর্মি পার্সোনাল ক্ষেত্রে এটা ব্যবহার হয়ে থাকে। এই যে বি নাম্বারটা হবে রাইট অ্যান্সার। 20 নাম্বারে ছিল হি উইল স্টিক ড্যাশ নাথিং। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আমাদের এই কোশ্চেনটা এসেছিল। তো স্টিক টু মানে হচ্ছে লেগে থাকা, কোনো জিনিসে অটল থাকা। যেমন আপনি যদি বিসিএস পরীক্ষায় যদি বিসিএস ক্যাডার হইতেই চান, আপনাকে লেগে থাকতে হবে, তো তখন কিন্তু স্টিক টু ব্যবহার করবেন। আবার আপনি যদি নিবন্ধন প্রাইমারি বা যে কোনো কিছু অর্জন করতে গেলে লেগে থাকতে হয়, সেই স্টিক টু এটা মনে রাখবেন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসলে এখানে বিস্তারিত কিছু বলার কিছু নাই, মনে রাখার চেষ্টা করতে হবে। স্টিক টু মানে আমি আবার বারবার রিপিট করি কেন, যাতে আপনারা এই ভিডিওর মাধ্যমে শেখা হয়ে যায়। তো স্টিক টু মানে হচ্ছে লেগে থাকা। তাহলে হি উইল স্টিক টু নাথিং মানে সে কোনো কিছু যদি অটল থাকে না বা লেগে থাকে না, এখানে উইল আছে মানে থাকবে না। 21 নাম্বার ছিল ওয়ান হু ডেলস ইন। দেখেন ডেলস ইন মানে হচ্ছে ব্যবসা করা কোনো জিনিস নিয়ে। তো ওয়ান হু ডেলস ইন ক্যাটেল, যে ক্যাটেল মানে হচ্ছে গরু বাছুর, এগুলো নিয়ে যে গরু বাছুর ব্যবসা করে। আসলে কিন্তু ডেলসিন মানে সবসময় ব্যবসা বুঝালেও এখানে ডেলসিন মানে কিন্তু ব্যবসা তারা বুঝায়নি। এখানে ডেলসিন মানে তারা বুঝাইছে যে যারা গরু বাছুর নাড়াচাড়া করে, পিষ্ট পারলে এক জায়গা থেকে এক জায়গায় নেয়, এরকম কিছু। অর্থাৎ সামওয়ান হুজ জব, যার চাকরিটা হচ্ছে ইজ মুভিং গ্রুপস অফ অ্যানিম্যালস স্পেশালি ক্যাটেল অর শিপ, যে গরু বাছুর বা ভেড়া ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। মানে আমরা খাঁটি বাংলা ভাষায় বলি যারা রাখাল, তাদেরকে বোঝাইছে। তো এখন দেখি যে অকশনার। অকশনার মানে কি, যারা নিলাম করে। যেমন আমরা আইপিএলে দেখি অকশন হয়। তারপরে জকি। জকি মানে হচ্ছে যারা উটের পিছনে চড়ে, ঘোড়ার পিছনে চড়ে, বিশেষ করে শিশুরা। মধ্যপ্রাচ্যে ঘোড়দৌড় হয় বা উটের দৌড় হয়, তখন শিশুদের কিন্তু উঠায় দেয়, তারা হলো জকি। আর সেলার মানে বিক্রেতা। এখানে আসলে বিক্রেতা বোঝায় নাই, এখানে ড্রবার বুঝিয়েছে। ড্রবার মানে হলো যে রাখাল, সোজা বাংলা কথা, ড্রবার মানে হচ্ছে রাখাল। তো ওয়ান হু ডেলস ইন ক্যাটেল, এটা রাইট অ্যান্সার, ড্রবার হওয়ার কথা। এবার আসলে আমাদের প্রশ্ন অলমোস্ট শেষ, সবই শেষ। এখন আমি জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে সর্বশেষ একটু আলাদা পেজে কথা বলেই আজকে ক্লাসটা শেষ করে দেবো। তার আগে বলি, আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে আমাদের অন্যান্য শিক্ষার্থী ভাই বোনদেরও উপকারে লাগতে পারে। তো দেখেন আমাদের ছিল ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এরকম একটা বাক্য কিন্তু ছিল। তো ওয়াকিংটা এখানে কি, তার আগে দেখেন ভার্বের সাথে যদি আইনজি থাকে, মনোযোগ দিয়ে শোনেন, ভার্বের সাথে যদি আইনজি থাকে, এটা হলো ভার্বের সাথে আইনজি। এখন এইটা যদি নাউন হিসাবে বসে, অর্থাৎ ভার্ব তো ভার্বই, ভার্বও আবার একই সাথে সেটা আচরণ করবে নাউনের মতো। আবার ভার্বের সাথে আইনজি হয়ে অনেক সময় সেটা অ্যাডজেক্টিভ হিসাবে আচরণ করে, অর্থাৎ সে একই সাথে ভার্ব আবার একই সাথে অ্যাডজেক্টিভ। তো এরকম যদি হয়, যদি নাউন হয়, তখন কিন্তু সেটাকে আমরা কী বলি বলেন তো, জিরান, সেটাকে আমরা জিরান বলি। আর ভার্বের সাথে আইনজি সেটা যদি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়, অ্যাডজেক্টিভের কাজও করে, তখন কিন্তু আমরা তাকে কী বলি, পার্টিসিপল। আমরা অনেক সময় কিন্তু ভুলে যাই যে কোনটা জিরান কোনটা পার্টিসিপল। আপনাকে আমি একটা শর্টকাট দিব মনে রাখার জন্য, আপনি এপিজে মনে রাখবেন। এপিজে মানে কি, এপিজে আব্দুল কালাম আজাদ, আমরা জানি ভারতের রাষ্ট্রপতি ছিলেন, প্রথম মুসলমান রাষ্ট্রপতি, আমি যদি ভুল না করি। তো এই এপিজে মানে কি, এ মানে হলো অ্যাডজেক্টিভ, আর পি মানে কি, পি মানে হচ্ছে পার্টিসিপল। আমার বানান ভুল হতে পারে, আমি তাড়াহুড়া করছি, আপনারা কুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। জাস্ট এপিটা মনে রাখবেন। তার মানে অ্যাডজেক্টিভ হিসাবে আচরণ করলে তখন সেটা কি হবে, পার্টিসিপল হবে। তাহলে আমরা দেখি তো এখানে অ্যাডজেক্টিভ হিসাবে আচরণ করলো কি না। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, না, কখনোই না। এটা বরং সাবজেক্ট হিসাবে বসছে এখানে। আর সাবজেক্ট হিসাবে বসা মানে কি, নাউন বা প্রোনাউনই তো সাবজেক্ট হয়, সুতরাং এটা নাউন হিসাবে বসছে। আর নাউন হিসাবে বসলে কি হয়, জিরান্ড হয়, সুতরাং এটা হলো জিরান্ড। এই অপশনে কিন্তু খুব দ্রুত অ্যান্সার করতে পারবো, বাট যদি এটা পার্টিসিপল দেওয়া থাকতো অপশনে, তাহলে কিন্তু কঠিন হয়ে যেত। এখন প্রশ্ন হলো, আমি আরও একটা ওয়ে বলে দিই, যেমন ওয়াকিং ইজ এ গুড ফর হেলথ, এটাকে কিন্তু ওয়াকিং, আমি আবার লিখতেছি, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এইটাকে দেখেন, আমি ওয়াকিংটাকে যদি উঠিয়ে দিয়ে ইট ব্যবহার করি, তাও কিন্তু বাক্য এটা হবে, যেমন ইট ইজ গুড ফর হেলথ। তার মানে যখন আমি ওয়ার্ডটাকে রিপ্লেস করে ইট বসাইতে পারবো, তার মানে এটা পুরোপুরি নাউন হিসেবে কাজ করছে বা সাবজেক্ট হিসেবে কাজ করছে, তাহলে এটা জিরান্ড হবে। অর্থাৎ আমি যদি আরেকটা যদি আপনাকে ট্রিক্স বলি, যে সমস্ত আপনার এই ধরনের সাবজেক্টগুলো বা এই ধরনের ভার্বের সাথে আইনজি রিপ্লেস করে যদি আপনি ইট ব্যবহার করেন এবং তারপরে যদি বাক্যটা কমপ্লিটলি লিখতে পারেন, তাহলে সেটা কী ছিল, সেটা অবশ্যই জিরান্ড ছিল। আপনি এভাবেও কিন্তু ভাবতে পারেন। এখন আমি যদি একটা পার্টিসিপলের যদি উদাহরণ দিই, যেমন কি দেওয়া যায়, যদি বলি দ্য কী বলবো, দ্য ক্রাইং লিখি, দ্য ক্রাইং বেবি ওয়াজ ইল, এভাবে লিখলাম মনে করেন। এখন দেখেন দ্য ক্রাইং বেবি, এখানে কিন্তু দেখেন এই যে ক্রাইংটা শব্দটা যে বসছে, এটা কিন্তু ভার্বের সাথে আইএনজি।
যে 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 শিশুটা কান্না করতেছিল সে ছিল অসুস্থ, কান্না করতেছিল সে ছিল অসুস্থ, এরকম একটা অর্থ দাঁড়াচ্ছে। এখন এইখানে দেখেন, অবশ্যই এটা কিন্তু আপনি যদি লেখেন যে দ্য ইট বেবি ওয়াজ ইল, তাহলে কিন্তু ওটা হবে না। তার মানে কি, এইটা কিন্তু আসলে জিরান্ড ছিল না, এটা ছিল পার্টিসিপল। এছাড়া আপনি আরও এতে চিন্তা করতে পারেন, যেমন ধরেন আপনি চিন্তা করেন যদি আপনি যদি বলি যে কি বলা যায়, গুড বয়, আমরা যদি গুড বয় বলি, একটু খেয়াল করেন গুড বয়, এখানে কি গুডটা কি বলেন তো, গুডটা কিন্তু অবশ্যই অ্যাডজেক্টিভ। কীভাবে বুঝলাম অ্যাডজেক্টিভ? কারণ দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ এগুলো অ্যাডজেক্টিভ। তাহলে গুডের পর কি বসছে? বয়। তাহলে যে কোনো অ্যাডজেক্টিভ কিন্তু অ্যাডজেক্টিভের পরে সাধারণত কী বসে? নাউন বসে। যেমন এই যে বয়, গুড বয়। আমি যদি বলি বিউটিফুল বার্ড, তাহলে কিন্তু এই যে বিউটিফুল বলেন, গুড বলেন, এগুলো কী হয়? তখন কিন্তু অ্যাডজেক্টিভ হয়। অর্থাৎ অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে, এটা একটা নাউন। এবার দেখেন এই যে ক্রাইং শব্দটা, এরপরে কি আছে? বেবিটা কি? বেবি অবশ্যই নাউন, 100% গ্যারান্টি বেবি হলো নাউন। তাহলে নাউন যদি হয়, নাউনের আগে যে শব্দটা বসে সেটা সাধারণত কি হয়? সেটা অ্যাডজেক্টিভ হয়। সুতরাং এটা হলো অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ যদি অ্যাডজেক্টিভ হয়, তখন আমরা সেটাকে কি বলবো? যে অ্যাডজেক্টিভ, এই যে এপি মানে অ্যাডজেক্টিভ হলে সেটাকে পার্টিসিপল বলবো। অর্থাৎ দ্য ক্রাইং বেবি ওয়াজ ইল, এইখানে যে ক্রাইংটা ব্যবহার হয়েছে, এইটা কিন্তু ছিল আমাদের কি? পার্টিসিপল। সো আপনারা কিন্তু বিরক্ত হবেন না, আমি বিস্তারিত ব্যাখ্যা করলাম, যাতে এই যে এইবার সহজ অপশন আসছে, কিন্তু এমন হতে পারে যে জিরান পার্টিসিপল না কঠিন একটা অপশন চলে আসলো, সেক্ষেত্রে যাতে পরবর্তীতে আপনি কোনো কনফিউশনে না পড়েন, এত আলোচনা করলাম। আপনারা অবশ্যই বিস্তারিত ব্যাখ্যা করে ধীরে ধীরে বোঝার চেষ্টা করবেন। এতে করে আপনি কিন্তু কষ্ট করে হাজার হাজার ডেটা মুখস্থ করতে হবে না, একবার বুঝুন, ওইটার লাইফে আর আপনাকে মানে মাথা কামাইতে হবে না। আর যদি না বুঝে যদি বারবার মুখস্থ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু শুধু পেইন নেবেন এবং পরীক্ষার হলে এলোমেলো হয়ে গেলে নেগেটিভ মার্কের শিকার হবেন। তো সবাইকে ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন আমি যাতে কন্টিনিউ টিউটোরিয়ালগুলো আপনাদের জন্য করে যেতে পারি। আর পরবর্তীতে আমরা তৃতীয় ধাপ যখনই আসবে আমি ভিডিও করে ফেলবো। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমার সাথে দেখুন। আর এছাড়াও নিবন্ধন, বিসিএস, প্রাইমারি সহ আরও বিভিন্ন চাকরি এবং ইন্টারমিডিয়েটের আইসিটি প্রোগ্রামিং আমি ভিডিও করে যাচ্ছি। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন বলে আমি আশা করি এবং আমার জন্য আবারও দোয়া কামনা করে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।